ডিবি কার্যালয়ে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিন্টু রোডের যে ডিবি কার্যালয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে, এবং কার্যালয়টির ভেতরেই মূলত রাখা হয়েছে। গতকাল উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক জাসদ নেতা, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয় থেকে আজকেই, অর্থাৎ দুপুরের পরপর বলা চলে, তাকে কোর্টে তোলা হবে এবং কোর্টে তোলে মূলত তাকে রিমান্ড বা যে ধরনের প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো করা হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু মূলত তার বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থীরা সহ যে সাধারণ মানুষ নিহত হয়েছে, সেই ধরনের একাধিক মামলা ইনুর বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলার কোনো একটিতেই মূলত গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোন মামলাতে আসলে তাকে গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্ট নয়। তবে আরেকটি যে বিষয়, তার বিরুদ্ধে গত 22 আগস্ট আরেকটি মামলা হয়েছে, মূলত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে তিনি আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন। সেই আপত্তিকর বক্তব্যের একটি মামলা হয়েছে, সেই মামলাটিতেও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনটি কিন্তু জানা গেছে। এবং মূলত আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে রয়েছি। মূলত হাসানুল হক ইনু, তিনি আওয়ামী লীগের যে শরিক দল, অর্থাৎ 14 দলের অন্যতম একজন নেতা। তিনি গ্রেপ্তারের পর তাকে তিনি গা ঢাকা, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর তিনি শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং দেশ ত্যাগের পরপরই কিন্তু আওয়ামী লীগের শরিক দল সহ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা ছিলেন, তারা গা ঢাকা দিয়েছিলেন, অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে মূলত একে একে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের খোঁজ নিয়ে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং তেমনই হাসানুল হক ইনু, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও গ্রেপ্তার করা হয়েছে গতকাল উত্তরার একটি বাসা থেকে। তাকে গ্রেপ্তার করে মূলত ডিবি কার্যালয়ে এনে রাখা হয়েছে এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে, অর্থাৎ আইনমন্ত্রী আনিসুল হক এবং এছাড়াও সালমান এফ রহমান থেকে শুরু করে যত আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, তাদের সবাইকেই মূলত ডিবি কার্যালয়ে প্রথমে আনা হয়েছে। ডিবি কার্যালয়ে মূলত এখানে তাদেরকে আসলে সিকিউরিটির জন্য বলা চলে তাদেরকে আনা হয়েছে, কারণ ডিবি কার্যালয়টি সহ কিন্তু অন্যান্য যে থানাগুলো রয়েছে, থানাগুলোতে কিন্তু এখনও কার্যক্রম শুরু হলেও পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করা যায়নি। বলা চলে যে এক প্রকার নিরাপত্তাহীনতা সেই জায়গাটাতে রয়ে গেছে এবং সেই জায়গাগুলো থেকেই মূলত ডিবি কার্যালয়ে সকল আসামিদেরকে আনা হয় এবং তাদেরকে এখানেই রাখা হয়, রেখে কিন্তু এখান থেকেই পরবর্তীতে তাদেরকে কোর্টে তোলা হয়। এবং আজকেও হাসানুল হক ইনু, তাকে কোর্টে তোলা হবে এবং তাকে আসলে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে যতটুকু জানা গেছে, 5 আগস্ট পর্যন্ত যত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে যত শিক্ষার্থী হত্যা সহ সাধারণ মানুষ হত্যা হয়েছে, সেখানে যে মামলাগুলো হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলাতে তার নাম রয়েছে আসামি হিসেবে এবং সেই কোনো একটি মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে গত 22 আগস্ট মূলত তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মূলত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে তিনি আপত্তিকর একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের একটি মামলা তার নামে করা হয়েছে। সেই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে আসলে কোন মামলাতে ঠিক গ্রেপ্তার দেখানো হবে সেটি হয়তো আদালতে তোলার পরে বিস্তারিত বলা যেতে পারে। প্রিয় দর্শক, আরেকটি যে বিষয় একটু জানাতে চাই, গত 5 আগস্ট অর্থাৎ গত জুলাই মাসের 1 তারিখ থেকেই মূলত কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে ছিলেন। তারা কোটা সংস্কার চেয়ে, অর্থাৎ 18 সালে যে পরিপত্র আন্দোলনের মুখে সরকার যে পরিপত্র দিয়েছিল, সরকারি চাকরিতে কোটা থাকবে না এমন একটি পরিপত্র দেওয়া হয়েছিল। সেই পরিপত্রের প্রেক্ষিতে মূলত মুক্তিযোদ্ধার সন্তানরা বা মুক্তিযোদ্ধারা তারা হাইকোর্টে যায়, হাইকোর্টে একটি রিট করে। সেই রিটের প্রেক্ষিতে মূলত আদালত আবারও সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে এবং সেই পুনর্বহাল হওয়ার পরপরই মূলত রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মূলত রাজপথে নামে কোটা আন্দোলনকারীরা এবং তারা কোটা সংস্কার চায় এবং 18 সালের পরিপত্র পুনর্বহাল তারা চেয়েছিল। তারপর থেকে কিন্তু মূলত তারা পুনর্বহাল তারা বিভিন্ন রকমের যুক্তি উপস্থাপন করতে থাকে, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা আন্দোলন লাগাতার কর্মসূচি দিতে থাকে এবং পরবর্তীতে মূলত শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গণমাধ্যমে বেশ কিছু মন্তব্য করেন, যে মন্তব্যগুলো নিয়েই মূলত ঝামেলার সূত্রপাতটি ঘটে এবং এখান থেকেই কিন্তু মূলত আসলে আন্দোলন অন্যদিকে ধাবিত হয় এবং শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে তারা রাজপথে নামে এবং রাজপথে নেমে কিন্তু এক প্রকার তারা তাদের যে দাবি, সেই দাবির কথা তারা বলতে থাকে। এরপরে 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে একাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতাকর্মীরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে মূলত
তারপর থেকেই মূলত আন্দোলনটি আসলে আরেকটু তীব্রতর ধারণ করতে থাকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়, ক্যাম্পাস ত্যাগের কথা বলা হয়, শিক্ষার্থীরা তারপরেও দমে যায় না তার আন্দোলনের নামে, এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপরে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাদে সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের ঘোলাটে হতে থাকে। এবং 18 তারিখেও যে ঘটনাটি ঘটে, সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে, এবং বিক্ষোভ কর্মসূচির মধ্যেও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সকল কিছুর প্রেক্ষিতেই কিন্তু বলা চলে যে দেশে এক প্রকার এই আন্দোলনটি আরও তীব্রতর হতে থাকে। এবং পরিশেষে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কে এই ডিবি কার্যালয়ে এনে আটকে রাখা হয়েছিল। তাদেরকে দিয়ে এক প্রকার তাদেরকে জিম্মি করে তাদের আন্দোলন তুলে নেওয়ার এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এবং চাপের মুখে ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু তারা এক দফা দাবির ঘোষণা দেয়, এবং শেখ হাসিনা পদত্যাগ যে দাবি, সেই দাবি হওয়ার একদিন পরেই শেখ হাসিনা পদত্যাগ করে, এবং 5 আগস্ট মূলত পদত্যাগ করে তিনি দেশ ত্যাগ করেন। তার পরপরই বলা চলে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা একে একে গা ঢাকা দিতে শুরু করে, এবং সকলেই কিন্তু আসলে গা ঢাকা দিতে শুরু করেছিল। পরবর্তীতে অনেকেই আসলে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দেশ ত্যাগ করবেন। তবে অনেকেই দেশ ত্যাগের সময় মূলত পুলিশের কাছে গ্রেপ্তার হয়। প্রথমে মূলত এই গ্রেপ্তারের ঘটনাটি শুরু হয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দিয়ে। সেই দুইজনের গ্রেপ্তারের পরপরই কিন্তু মোটামুটিভাবে গ্রেপ্তার হওয়া শুরু করে। এরপরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে গ্রেপ্তার পর্বটি চলছে, এবং মামলাও করা হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু মামলা হচ্ছে, এবং আজকেও গতকালকেও মূলত জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, এবং ডিবি কার্যালয়ে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। আমরা যতক্ষণ এই সামনে আছি, এই কার্যালয় থেকে তাকে বের করা হয়নি। তাকে হয়তো দুপুরের পরপর বলা চলে তাকে সিএমএম কোর্টে তোলা হবে, এবং সিএমএম কোর্টে তুলে হয়তো তাকে রিমান্ড বা যে ধরনের প্রসিডিওর আছে, যে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেই বিষয়গুলি স্পষ্ট হওয়া যাবে। তবে এখনও এই হাসানুল হক ইনু তিনি ডিবি কার্যালয়ের মধ্যেই আছেন। এবং ডিবি কার্যালয়ের সার্বিক চিত্রটি যদি দেখাতে চাই, ডিবি কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী যথারীতি তারা সেনাবাহিনীর একটি এপিসি সবসময় থাকে, এবং পাশেই যেহেতু ডিবি কার্যালয়ের পাশেই প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানেও আসলে এক ধরনের এই পুরো এরিয়াটি এক ধরনের মন্ত্রীদের একটি বাসভবন ছিল। সব কিছু মিলে এরিয়াটিতে এক ধরনের নিরাপত্তা জোরদার থাকেই সাধারণ সময়। এবং অর্থাৎ এখন যেহেতু পুলিশের কার্যক্রমগুলো আসলে ওইভাবে করে পুলিশের শুরু হয়নি, তো সেই জায়গা থেকে মূলত বলা চলে যে সেনাবাহিনী কিন্তু প্রতিটি থানাতেই অবস্থান করছিল নিরাপত্তা দেওয়ার স্বার্থে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়ের সামনেও এপিসি রাখা হয়েছে, এবং ডিবির যে চেকপোস্ট বা গেট রয়েছে, সেই গেটেও সেনাবাহিনীর অবস্থান রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে নিরাপত্তা জোরদার করবার জন্য ডিবি কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবং ভেতরে আসলে ইনুকে গতকাল রাতে মূলত উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে এই মুহূর্তে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং হাসানুল হক ইনু তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, এবং পরবর্তীতে তিনি গত নির্বাচন অর্থাৎ জানুয়ারিতে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে জাসদের 14 দলের হয়ে তিনি কুষ্টিয়ার একটি আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি হেরে গেছেন, অর্থাৎ তিনি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি হেরে গেছেন। এবং 14 দলের অন্যতম একজন নেতা হাসানুল হক ইনু, এবং এর আগে 14 দলের ওয়ার্কার্স পার্টির আরেক গুরুত্বপূর্ণ নেতা রাশেদ খান মেননকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবং সব কিছু মিলিয়ে আসলে এই নেতাদের বিরুদ্ধে কিন্তু অর্থাৎ গুরুত্বপূর্ণ যারা রয়েছে, মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন, প্রতিমন্ত্রী যারা রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আশেপাশে উপদেষ্টা যারা ছিলেন, সকলের বিরুদ্ধেই কিন্তু মামলা হচ্ছে। এবং এই মামলাতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে একে একে, এবং গ্রেপ্তার দেখে কিন্তু এই আজকের যে খবরটি, সেটি হাসানুল হক ইনুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে মূলত তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, এবং ডিবি কার্যালয় থেকে আজকেই তাকে কোর্টে তোলা হবে বলে কিন্তু জানা গেছে। এবং আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের যে সার্বিক চিত্র, সেই চিত্রটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও সকাল থেকে উপস্থিত ছিলেন এই সংবাদ সংগ্রহের জন্য। এবং এই মুহূর্তে বলা চলে যে ডিবি কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যথারীতি সেনাবাহিনী থাকে এবং সেনাবাহিনী আছে, এছাড়াও পুলিশ রয়েছে। তো সব কিছু মিলে ডিবি কার্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি, সেটি কিন্তু বিরাজ করছে। এবং হাসানুল হক ইনুকে আজকে দুপুর নাগাদ তাকে কোর্টে তোলা হবে বলে জানা গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম হাসানুল হক ইনুর যে গ্রেপ্তারের খবর, সেই খবর এই ছিল আমাদের কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ।